নমস্কার। এখন অলি থেকে আমরা চলেছি বদ্রীনাথ। দূরত্ব মাত্র 50 কিলোমিটার। যাওয়ার পথে যোশীমঠে আমরা দেখে নেব নৃসিংহ মন্দির। এই হলো নৃসিংহ মন্দির। বদ্রীনাথগামী মূল রাস্তার পাশেই এর অবস্থান। শীতকালে বদ্রীনাথ ধাম পুরো বরফে ঢাকা পড়ে যায়। আর্মি ছাড়া সাধারণ মানুষ সেখানে যেতে পারে না। তাই শীতের শুরুতে ভাইফোঁটার পর বদ্রীনাথ থেকে বিষ্ণুমূর্তি এখানে নিয়ে এসে পুজো করা হয়। তারপর শীতের শেষে বরফ গলে গেলে অক্ষয় তৃতীয়ার পর বদ্রীনাথজি আবার সেই বদ্রীনাথ ধামে ফিরে যান। বদ্রীনাথ ধাম ভারতের 4 ধামের অন্যতম একটি। বাকি 3টি হলো পুরী, দ্বারকা আর রামেশ্বরম। এছাড়াও এটি উত্তরাখণ্ডের 4 ধামেরও একটি মূল ধাম, অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ। নৃসিংহ মন্দির দেখে আবার যাত্রা শুরু হলো বদ্রীনাথের পথে। পাশে অলকানন্দা নদী সারাক্ষণই থাকবে আমাদের সঙ্গে। সামনে আবার আমরা একটুখানি দাঁড়াবো, দেখে নেব পঞ্চম প্রয়াগ অর্থাৎ বিষ্ণু প্রয়াগ, অলকানন্দা নদী আর ধৌলিগঙ্গার সঙ্গম। এই নিয়ে পঞ্চপ্রয়াগ দর্শন হলো আমাদের। সবার প্রথমে দেখলাম দেবপ্রয়াগ, তারপর রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ এবং আজ এই বিষ্ণু প্রয়াগ। সামনের নদীটি হলো অলকানন্দা আর ওই দূরেরটি ধৌলিগঙ্গা। দুটির মিলিত ধারা অলকানন্দা নামে বয়ে চলেছে নিচের দিকে। যোশীমঠ থেকে বদ্রীনাথের রাস্তা বেশ রোমাঞ্চকর আর সুন্দর। পাহাড়ের গায়ে পাথর কেটে তৈরি রাস্তা, কোথাও কোথাও পাথর যেন মাথার উপর ঝুলছে। রাস্তার পাশেই খাদ আর অনেকটা নিচে অলকানন্দা নদী, তার উপাশে আবার উঁচু উঁচু পাহাড়। বেশ ভালো লাগবে এই পথ। চলে এলাম গোবিন্দঘাট। এখান থেকে একটা রাস্তা চলে গিয়েছে গাঙ্গারিয়ার দিকে, যেখান থেকে শুরু হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাইড ট্রেক। এবার আমরা থামবো পাণ্ডুকেশ্বরে। 4 ধাম যাত্রার জন্য আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। কোনো পয়সা লাগবে না। দলের প্রত্যেকের আধার কার্ড লাগবে, গাড়ির নম্বর লাগবে, সবার নাম ঠিকানা এন্ট্রি হবে। সামনে লম্বা লাইন থাকতে পারে, কিছুটা সময় লাগবে, তাই আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখা ভালো। হরিদ্বার বা ঋষিকেশের সরকারি রেজিস্ট্রেশন সেন্টার থেকেও করা যেতে পারে। রেজিস্ট্রেশন যদি করা না থাকে এবং রাস্তায় যদি পুলিশ ধরে এবং আপনি যদি বলেন যে আপনি বদ্রীনাথ যাচ্ছেন, তাহলে পুলিশ আপনাকে ফেরত পাঠিয়েও দিতে পারে। তাই রেজিস্ট্রেশন করা না থাকলে বদ্রীনাথের কথা মুখেও আনবেন না, বলবেন অলি যাব। যারা হরিদ্বার বা ঋষিকেশের পর হঠাৎ করে বদ্রীনাথের প্ল্যান করে, পাণ্ডুকেশ্বরের এই রেজিস্ট্রেশন সেন্টারটা মূলত তাদের জন্য।
এই জায়গাটা ভীষণ ধসপ্রবণ। এখানে পাহাড়ের গায়ে পাথর নেই, শুধুই কাদামাটি, তাই ভারী বৃষ্টি হলে ধস নামার ভীষণ সম্ভাবনা। বদ্রীনাথ চলে এসেছি। ভারতের অন্যান্য শহরগুলোর মতোই বাড়িঘরে ঠাসা, জায়গায় জায়গায় কনস্ট্রাকশন চলছে। এখন গাড়ি থেকে নেমে আমরা হেঁটে যাব মন্দিরে। এদিকে নরপর্বত আর সামনে নারায়ণ পর্বতের কোলে বদ্রীনাথ মন্দির, মাঝে বয়ে চলেছে খরস্রোতা অলকানন্দা নদী। মন্দিরের শীর্ষে লাল সাদা পতাকা উড়ছে। শহরের অধিকাংশ বাড়ি আর দোকানপাট সব এদিকে। তার একটা কারণও আছে, সেটা পরে বলবো। নিচে শেডের মধ্যে যে জলের কুণ্ড দেখা যাচ্ছে সেটা হলো তপ্তকুণ্ড বা হট স্প্রিং। অলকানন্দার জল কনকনে ঠান্ডা, কিন্তু এই কুণ্ডের জল বেশ গরম। অনেকে এই কুণ্ডের জলে চান করে মন্দিরে পুজো দেন। এখন বদ্রীনাথের মন্দিরে ঢোকার লাইনে অপেক্ষা করছি। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। বদ্রীনাথ মন্দির দুপুর 12টা থেকে বিকেল 4টা অবধি বন্ধ থাকে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত 9টা। এখন অক্টোবর মাস, তাই ভিড় কম। মূলত ভিড়টা হয় গ্রীষ্মকালে, তখন বদ্রীনাথের মূর্তি দেখার জন্য মোটামুটি 2 থেকে 3 ঘন্টা লাইনে অপেক্ষা করতে হয়। এখন সেটা 15-20 মিনিটেই হয়ে যাবে আশা করছি। দেবদর্শন শেষে এখন আমরা ফিরছি হোটেলে। ডান দিকে যে জায়গাটা মেঘে ঢাকা, ওখানেই দেখা যায় মাউন্ট নীলকণ্ঠ। নিচে আমরা বৃষ্টি পেলাম, আর পাহাড়ের উপরে সেই বৃষ্টি বরফ হয়ে ঝরে পড়ল। এখন বেশ ঠান্ডা, নীলকণ্ঠ দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা। সকালে ঘরের পর্দা সরাতেই দেখা গেল মাউন্ট নীলকণ্ঠ। হিমালয়ে এর থেকে অনেক উঁচু উঁচু শিখর আছে, কিন্তু এইরকম সুন্দর শৃঙ্গ খুব বেশি দেখা যায় না। সূর্যের প্রথম আলো যখন তার মাথা ছুঁয়ে সোনালি রং ধরে, তখন অসাধারণ সুন্দর লাগে। আগে মন্দিরকে কেন্দ্র করেই শহর গড়ে উঠেছিল অলকানন্দার ওপারে, নারায়ণ পর্বতের কোলে। কিন্তু মন্দির থেকে ওদিকে পাহাড়ের দূরত্ব বেশ কম, ফলে শীতের জমা বরফ গরমের শুরুতে গলে যেত। তারপর শক্ত পাথরের চাইয়ের মতো বরফ হুড়মুড় করে নিচে নেমে এসে শহরের ঘরবাড়ির ক্ষতি করত। তাই বাধ্য হয়ে মন্দির থেকে দূরে নরপর্বতের কোলে শহর গড়ে ওঠে। এদিকে পাহাড়ের দূরত্ব অনেক বেশি এবং জায়গাটাও বেশ সমতল। বদ্রীনাথ ছেড়ে মাউন্ট নীলকণ্ঠকে টাটা করে এখন আমরা বেরিয়ে পড়ব। যাব 3 কিলোমিটার দূরে ভারতের প্রথম গ্রাম মানাতে। সময় থাকলে হেঁটেও চলে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে হাঁটতে দুর্দান্ত লাগবে।
চলে এসেছি ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানাতে। চারদিকে উঁচু উঁচু পাহাড়, মাথায় বরফ, আর নিচে কুলকুল করে বয়ে চলেছে অলকানন্দা নদী। এখানে অনেকগুলো জায়গা আছে দেখার। সরস্বতী নদীর উপর ভীমপুল আছে, তার পাশে আছে সরস্বতী ধাম। পাহাড়ের উপর আছে গণেশ গুহা, ব্যাস গুহা। সরস্বতী নদী আর অলকানন্দা নদীর মিলনস্থল কেশবপ্রয়াগও আছে এখানে। সামনের মন্দিরটা হলো সরস্বতী ধাম, ওর পাশে ডান দিকে আছে ভীমপুর। কথিত আছে যে স্বর্গারোহণের সময় ভীম সরস্বতী নদী পার হবার জন্য একটা বিশাল পাথর ফেলে ওই পুল বানিয়েছিলেন। সামনে নিচে বয়ে চলেছে অলকানন্দা নদী। এখান থেকে ডান দিকে সোজা গেলে 5 কিলোমিটার দূরে পড়বে বসুধারা ফলস। তারও 18 কিলোমিটার দূরে আছে শতপথ লেক। পথে পড়বে অলকাপুরী হিমবাহ, যেখান থেকে সৃষ্টি হয়েছে অলকানন্দা নদীর। শতপথ থেকে কিছু দূরে চৌখাম্বা পর্বতের পাদদেশে আছে স্বর্গারোহী, যেখান থেকে যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গিয়েছিলেন। সময়ের অভাবে গণেশ গুহা আর ব্যাস গুহা দেখা হলো না। ওগুলো দেখতে গেলে পাহাড়ের উপর বেশ কিছুটা উঠতে হবে। এখন আমরা রওনা দেবো সারিগ্রামের দিকে। পথে চোখটা দেখে সারি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। আগামীকাল যাব দেউরিয়াতাল। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। বাই বাই।